এবারে তোমাদের যেটা আসবো, আগের ক্লাসে যতটা পড়ানো হয়েছে তারপর থেকেই আরম্ভ করছি। গত ক্লাসে বিভিন্ন প্রশ্নগুলো, গাণিতিক রূপগুলো সম্পর্কে আলোচনা হয়েছিল। এবারে যেটা আসবো, বিবর্ধন কাকে বলে। বিবর্ধন তোমরা জানো, লেন্স অথবা দর্পণ দ্বারা প্রতিবিম্ব যখন গঠিত হয়, কিছু ক্ষেত্রে প্রতিবিম্বের আকার সমান হলেও সব ক্ষেত্রে সমান হয় না। লেন্সের ক্ষেত্রে যখন 2f দূরত্বে রাখা হয় তখন প্রতিবিম্বের আকার সমান হয়। দর্পণের ক্ষেত্রে যখন বক্রতা কেন্দ্রে রাখা হয় তখন প্রতিবিম্ব দূরত্ব বা প্রতিবিম্বের আকার, বস্তুর আকার পরস্পর সমান হয়। কিন্তু আর কোনো ক্ষেত্রেই সমান হয় না। তাহলে এই প্রতিবিম্বের আকার, বস্তুর আকার ভিন্ন হয়। তাহলে বিবর্ধন কাকে বলবো? না, কোনো বস্তুর প্রতিবিম্বের দৈর্ঘ্য বা প্রতিবিম্বের উচ্চতা বস্তুর উচ্চতার অনুপাতকে বিবর্ধন বলা হয়, ওই প্রতিবিম্বের বিবর্ধন বলা হয়। আবার প্রতিবিম্বের দূরত্ব বস্তুর দূরত্বের অনুপাতকে বলা হয় বিবর্ধন। তাহলে ধরো, লেন্স দ্বারা যখন একটা কোনো বস্তুর প্রতিবিম্ব গঠন হচ্ছে, লেন্সের দ্বারা কোনো বস্তুর প্রতিবিম্ব, ধরো এখানে বস্তু রাখা হলো, প্রতিবিম্বটা এখানে গঠিত হলো এইভাবে। তাহলে লক্ষ্য করো, প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, এদের অনুপাতকে বলা হয় ওই প্রতিবিম্বের বিবর্ধন। তাহলে এক্ষেত্রে প্রতিবিম্বের উচ্চতা বেশি, বস্তুর উচ্চতা কম, তাহলে বিবর্ধন অবশ্যই একের থেকে বেশি হবে। যখন বস্তুর আকার সমান হবে তখন বিবর্ধন 1 হবে। তাহলে কখন বিবর্ধন 1 হয়? লেন্সের ক্ষেত্রে 2f দূরত্বে রাখলে বিবর্ধন 1 হয়। 2f দূরত্বে যদি রাখি তাহলে এখানে 2f দূরত্বেই প্রতিবিম্ব গঠিত হবে এবং সমান আকারে। তাহলে বস্তুর দৈর্ঘ্য প্রতিবিম্বের দৈর্ঘ্যের অনুপাত 1 হবে, তাই 2f দূরত্বে রাখলে বিবর্ধন 1 হবে। আর 2f দূরত্বের যদি f এবং 2f এর দূরত্বের মাঝে রাখি তাহলে বিবর্ধন 1 বেশি হবে। আবার যদি 2f দূরত্বের বাইরে রাখি তাহলে এখানে প্রতিবিম্ব f এবং 2f এর মধ্যে অবস্থান করবে, অর্থাৎ আকারে ছোট হবে, তখন বিবর্ধন 1 থেকে কম হবে। বস্তুর দৈর্ঘ্য আর প্রতিবিম্বের দৈর্ঘ্যের অনুপাত 1 থেকে ছোট হবে। তাহলে বিবর্ধন কখন 1 থেকে ছোট হয়, কখন 1 থেকে বেশি হয়, এই প্রশ্ন আসতে পারে। তাহলে আবার বিবর্ধন প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, যেমন বলতে পারি। আবার প্রতিবিম্বের দৈর্ঘ্য মানে আলোককেন্দ্র থেকে প্রতিবিম্ব এই দূরত্ব বাই বস্তুর দূরত্ব, এদের অনুপাতকেও বিবর্ধন বলা হয়। ঠিক আছে, একই সূত্র। তাহলে আমরা বলতে পারি বিবর্ধন সমান প্রতিবিম্বের উচ্চতা, প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। আবার সমান ও বলতে পারি প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। তাহলে বিবর্ধন সমান, এটা মনে রাখবে। এবারে আমরা আসব ক্যামেরার গঠন সম্পর্কে। উত্তল লেন্সের সামনে ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে তার বাইরে যদি বস্তুকে রাখা হয় তাহলে প্রতিবিম্বের আকার ছোট হবে, অবশীর্ষ হবে, সৎ হবে। এই শর্তকে কাজে লাগিয়ে আমরা ক্যামেরা গঠন করেছি। তাহলে ক্যামেরার ক্ষেত্রে প্রতিবিম্বটা ঠিক ফটোগ্রাফিক ফিল্মের উপর গঠিত হবে এবং একটা স্থায়ী চিত্র পাওয়া যাবে, সৎ, অবশীর্ষ, ক্ষুদ্রাকৃতি। তাহলে ক্যামেরায় আমরা কী লেন্স ব্যবহার করি? উত্তল লেন্স ব্যবহার করি। আর ক্যামেরায় কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? ক্যামেরায় গঠিত হয় সৎ, অবশীর্ষ, ক্ষুদ্রাকৃতি প্রতিবিম্ব গঠিত হয়। আমরা চোখের গঠন লক্ষ্য করে ক্যামেরার গঠন করেছি।
তোমরা ক্যামেরার গঠনটা লক্ষ্য করো। আমরা সরল গঠন, একটা কাপড় অথবা চামড়ার একটা আলোক নিরুদ্ধ প্রকোষ্ঠ, ঠিক আছে, একটা আলোক নিরুদ্ধ প্রকোষ্ঠ গঠন করেছি। এটা আলোক নিরুদ্ধ প্রকোষ্ঠ, এটা চামড়া অথবা কাপড় দিয়ে এর ভিতরে যাতে আলো প্রবেশ করতে না পারে, এরকম একটা আলোক নিরুদ্ধ প্রকোষ্ঠ চামড়া অথবা কাপড় দিয়ে গঠন করেছি। ওই আলোক নিরুদ্ধ প্রকোষ্ঠের সামনে এক বা একাধিক উত্তল লেন্স বসানো থাকে। তাহলে এই উত্তল লেন্স দ্বারা ঠিক ফটোগ্রাফিক ফিল্মের উপর সৎ অবশিষ্ট ক্ষুদ্রাকৃতি প্রতিবিম্ব গঠিত হবে। লেন্সের সামনে কি থাকে? একটা ডায়াফ্রাম থাকে, এই ডায়াফ্রাম হচ্ছে ধাতব পাত দ্বারা তৈরি একটা ছিদ্রযুক্ত পর্দা। এই ছিদ্রযুক্ত পর্দার সাহায্যে লেন্সের উন্মেষের পরিবর্তন করা হয়। ছিদ্র বড় ছোট করে, এটা ছোট করে বা বড় করে লেন্সের উন্মেষের পরিবর্তন করা হয়। উন্মেষ বলতে এখান থেকে এতটা যদি পুরোটা ফাঁকা থাকতো, এখান থেকে এতটা উন্মেষ বলা হতো। তাহলে এই ছিদ্রটাকে ছোট বা বড় করে লেন্সের উন্মেষের পরিবর্তন করা হয় এবং আলো প্রবেশের মাত্রা নিয়ন্ত্রণ করা হয় ডায়াফ্রামের সাহায্যে। ডায়াফ্রাম তারপরে একটা শাটার থাকে, এটা শাটার থাকে। শাটার কি না, শাটারের সাহায্যে আলো প্রবেশের সময় নিয়ন্ত্রণ করা হয়। শাটার বন্ধ হয়ে গেলে আলো যেতে পারবে না ফটোগ্রাফিক ফিল্মে, আর শাটার খোলা থাকলে আলো সহজে চলে যাবে। তাহলে শাটারের সাহায্যে আলো প্রবেশের সময় নিয়ন্ত্রণ করা হবে। সময় যত ক্ষুদ্র হবে তত স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে সময়টা প্রায় 1/1000 সেকেন্ড অথবা 1/100 সেকেন্ড করা হয় সময় ওই শাটারের সাহায্যে আলো প্রবেশের সময় নিয়ন্ত্রণ করা হয়। আর ডায়াফ্রামের সাহায্যে ছিদ্রকে ছোট ও বড় করে আমি উন্মেষের পরিবর্তন করতে পারি এবং আলো প্রবেশের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারি। মনে রাখবে, ক্যামেরার ক্ষেত্রে শাটার যে কাজটা করছে, শাটার কী করছে? আলো প্রবেশের সময় নিয়ন্ত্রণ করছে। চোখের ক্ষেত্রে সেই কাজটা কে করে না, চোখের রেটিনায় অবস্থিত রড কোষ অথবা কোন কোষ। আবার ক্যামেরার ক্ষেত্রে ডায়াফ্রাম যে কাজটা করে, ডায়াফ্রাম কী কাজ করে? ডায়াফ্রাম করে আলো প্রবেশের মাত্রা নিয়ন্ত্রণ করে, অর্থাৎ কতটা আলো প্রবেশ হবে সেটা। চোখের ক্ষেত্রে কে কাজ করে? চোখের ক্ষেত্রে করে আইরিশ বা কনীনিকা। তোমাদের লাইফ সায়েন্সে নিশ্চয়ই চোখ সম্পর্কে আলোচনা হয়েছে, তাই চোখ সম্পর্কে আর বিস্তৃত আলোচনা করলাম না। তাহলে মনে রাখবে, শাটার যে কাজ করে চোখের রড কোষ ও কোন কোষ সেই কাজ করবে। ডায়াফ্রাম ক্যামেরা যা কাজ করবে চোখের ক্ষেত্রে আইরিশ বা কনীনিকা সেই কাজ করবে। চোখের ক্ষেত্রেও আমাদের লেন্সটা দ্বিউত্তল লেন্স, ক্যামেরার ক্ষেত্রেও দ্বিউত্তল লেন্স। চোখের ক্ষেত্রেও ফটোগ্রাফিক ফিল্মে সৎ অবশীর্ষ ক্ষুদ্রাকৃতি প্রতিবিম্ব গঠিত হয়। চোখের ক্ষেত্রে ফটোগ্রাফিক ফিল্ম নয়, রেটিনাতে। আর ক্যামেরার ক্ষেত্রেও ফটোগ্রাফিক ফিল্মের উপর সৎ অবশীর্ষ ক্ষুদ্রাকৃতি প্রতিবিম্ব গঠিত হয়। শুধু মনে রাখবে পার্থক্য কি, আমাদের চোখে যে প্রতিবিম্বটা গঠিত হয় সেটা অস্থায়ী চিত্র, ক্যামেরার ক্ষেত্রে যে চিত্রটা গঠিত হয় সেটা স্থায়ী চিত্র। তাহলে চোখ ক্যামেরার সাদৃশ্য, ক্যামেরার গঠনটা এইভাবে গঠন আসে না, শুধু দুটো সাদৃশ্য মনে রাখবে। চোখের ডায়াফ্রাম যে কাজ করে, ক্যামেরার আইরিশ বা কনীনিকা সেই কাজ করে। ক্যামেরার শাটার যে কাজ করে, ক্যামেরার শাটার যে কাজ করবে চোখের ক্ষেত্রে রড কোষ বা কোন কোষ সেই কাজ করবে। এটাই মনে রাখবে, এটাই সাদৃশ্য কয়েকটা আসে। আর ক্যামেরার গঠনও প্রায় আসে না। তোমরা ওই চোখের সঙ্গে ক্যামেরার সাদৃশ্য কী কী থাকবে
আর বৈসাদৃশ্য কী থাকবে। আর চোখে যে লেন্স থাকে সেটা কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়, আর কী ধরনের লেন্স, ক্যামেরায় যে লেন্স থাকে সেটা কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়, কী ধরনের লেন্স, এইগুলো তোমরা করবে। তাহলে চোখের গঠন সম্পর্কে আলোচনা করলাম না, চোখের গঠনটা তোমরা লাইফ সায়েন্সে করে নেবে। এবারে চোখের ক্ষেত্রে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? যখন রেটিনায় চোখের ক্ষেত্রে প্রতিবিম্বটা গঠিত হয়, ধরো একটা অক্ষিগোলক, এরকম একটা অক্ষিগোলক, এটা কর্নিয়া, এটাতে লেন্স আছে, ঠিক আছে। এবারে এই প্রতিবিম্বটা যখন রেটিনায় গঠিত হবে কোনো বস্তুর প্রতিবিম্ব, তখনই চোখ দেখতে পাবে। তাহলে চোখের উপযোজন কাকে বলবে? না, যখন দূরের বস্তু থাকবে তখন প্রতিবিম্বের অবস্থান আলাদা হয়ে যাবে, কাছের বস্তু থাকলে প্রতিবিম্বের অবস্থান আলাদা হয়ে যাবে। তাহলে এই চোখের উপযোজন কাকে বলবো? না, এই লেন্সের ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন করে, লেন্সের এই যে সিলিয়ারি মাংসপেশি আছে এগুলোর সাহায্যে লেন্সের ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন করে দূরের বস্তু অথবা কাছের বস্তুর প্রতিবিম্ব ঠিক রেটিনায় গঠন করার কৌশলকে বলা হয় চোখের উপযোজন। রেটিনায় গঠিত না হলে কিন্তু সে দেখতে পাবে না। রেটিনায় যদি প্রতিবিম্ব গঠিত না হয়, সামনে যদি গঠিত হয়ে যায়, পিছনে যদি গঠিত হয়ে যায়, তাহলে সে আদৌ দেখতে পাবে না। তাহলে লেন্স তার ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন করে সে দূরের বস্তু অথবা কাছের বস্তুর প্রতিবিম্ব ঠিক রেটিনায় গঠিত করে, আর সেই রেটিনায় গঠন করার কৌশলটাকে বলা হচ্ছে উপযোজন। লক্ষ্য করো, চোখের সিলিয়ারি পেশির উপর যখন চাপ পড়ে, এইটা যখন সংকুচিত হয়, আমি লেন্সটাকে বড় করে দেখাচ্ছি, এইটা সিলিয়ারি পেশি এইরকমভাবে লেন্সের সঙ্গে আটকানো থাকে, সিলিয়ারি পেশিগুলো এইরকমভাবে আটকানো থাকে। তাহলে যখন এইগুলো সংকুচিত হয়ে যায়, তাহলে এই পেশিগুলো টান সৃষ্টি করে, এইগুলো টান সৃষ্টি করবে, এইগুলো টান সৃষ্টি করার ফলে লেন্সটা তার মধ্যিখানের অংশ এইরকম স্ফীত হয়ে যায়। টান সৃষ্টি করার ফলে মধ্যিখানের অংশটা ফিট হয়। তাহলে সিলিয়ারি পেশি যখন সংকুচিত হয় তখন লেন্সটা তার বেধ বেশি হয়ে যায়, আর বেধ বেশি হয়ে গেলে তখন তার ফোকাস দৈর্ঘ্য কমে যায়, আর ফোকাস দৈর্ঘ্য যখন কমে যাবে তখন কাছের বস্তুর প্রতিবিম্ব ঠিক রেটিনায় গঠন করবে, অর্থাৎ সে কাছের বস্তুকে দেখতে পাবে। উল্টো ঘটনা যদি ঘটে, যদি সিলিয়ারি পেশির প্রসারণ হয় তখন লেন্সটা আগের থেকে পাতলা হয়ে যায়, মানে এই রকম পাতলা হয়ে যায়। তাহলে পাতলা হলে কি হচ্ছে, তখন ফোকাস দৈর্ঘ্য অনেকটা বেড়ে যায়, আর ফোকাস দৈর্ঘ্য বেড়ে গেলে তখন দূরের বস্তুর প্রতিবিম্ব ঠিক রেটিনায় গঠন করবে, তখন সে দেখতে পাবে। তাহলে বুঝতে পেরেছ, কাছের বস্তু দেখার জন্য অবশ্যই লেন্সের বেধ প্রসারিত হয়, ফোকাস দৈর্ঘ্য কমে যায়, আর দূরের বস্তু দেখার জন্য বেধ হ্রাস পায়, ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায়, তখনই বস্তুর প্রতিবিম্ব রেটিনায় গঠন হয়। তাহলে এইভাবে কাছের বস্তু বা দূরের বস্তু দেখার জন্য তার ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন করে। এই যে কৌশলটাকে বলা হচ্ছে চোখের উপযোজন। মনে রাখবে, একটা সুস্থ স্বাভাবিক ব্যক্তি তার নিকটবিন্দুর দূরত্ব 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটারের কাছে সে দেখতে পাবে না। মানে 25 সেন্টিমিটারের কাছে চলে এলে সে আর তার বেধ বৃদ্ধি করতে পারবে না, অর্থাৎ ফোকাস দৈর্ঘ্যটাকে আর কমাতে পারবে না, বস্তুর প্রতিবিম্বটাকে ঠিক রেটিনায় গঠন করতে পারবে না। তাহলে নিকট বিন্দুর দূরত্ব 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার কাছে বস্তুকে দেখতে পাবে না, আর দূরবিন্দু দূরত্ব অসীম, মানে সে ইনফিনিটিভ দূরত্ব পর্যন্ত সে দেখতে পাবে। তাহলে দৃষ্টিপাল্লা কি 25 সেন্টিমিটার থেকে অসীম, এটা হচ্ছে সুস্থ স্বাভাবিক ব্যক্তির দৃষ্টিপাল্লা। ওকে।